বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এবার যে সাক্ষ্য আইন পড়বো, আমরা ইতিমধ্যে সাক্ষ্য আইনের গত ক্লাসে পড়েছিলাম 58 ধারা পর্যন্ত, যেখানে তৃতীয় অধ্যায়ের বিষয়টা জেনেছি। তৃতীয় অধ্যায় প্রমাণের প্রয়োজন নাই। এছাড়া সর্বশেষ বিষয় দ্বিতীয় অধ্যায়ের শেষাংশ পড়েছিলাম চরিত্রের প্রাসঙ্গিকতা। আপনাদের মেমোরাইজ করার জন্য পূর্বের বিষয়টি একটু ছোট্ট করে আলোচনা করব, দেন আমরা নতুন ক্লাসে যাব। আমরা দেখি 52 ধারায় পড়েছিলাম দেওয়ানি মামলায় চরিত্রের কোনো গুরুত্ব নাই। দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক 52 ধারায়। ফৌজদারি মামলায় ভালো চরিত্র, সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে। ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে আমরা দেখতে পাই 53 ধারায়। আবার ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে উত্তরদান প্রসঙ্গে প্রাসঙ্গিক হয়। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় কি জেনেছি, পূর্ববর্তী দণ্ডাদেশ কোন কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক, 54 এবং 43 ধারা। এছাড়া আমরা 55 ধারায় জেনেছিলাম ক্ষতিপূরণের মামলায় চরিত্রের গুরুত্ব আদালতে প্রাসঙ্গিক হয়। ক্ষতিপূরণের মামলায় চরিত্রের গুরুত্ব আদালতে প্রাসঙ্গিক, যা আমরা দ্বিতীয় অধ্যায় সম্পন্ন করেছিলাম। তৃতীয় অধ্যায়ের মধ্যে পড়েছিলাম বিচারক যে বিষয়ে জানেন, অবগত আছেন, জেনে শুনে যিনি জানেন, বিচারক যে বিষয়ে জানেন সে বিষয়ে বিচারকের নিকট প্রমাণ করার কোনো কিছু নাই, প্রমাণের প্রয়োজন নাই। কত ধারায় পড়েছি? 56 ধারায়। 57 ধারায় পড়েছিলাম বিচারক যিনি, তাকে অবশ্যই বাংলাদেশের আইন সম্পর্কে জ্ঞাত হইতে হবে, বিচার বিভাগীয় সংসদীয় বিচার পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হইতে হবে। এছাড়া সশস্ত্র বাহিনীর যে বিধিবিধান সে বিষয়ে জ্ঞাত হইতে হবে, যা আমরা জেনেছি 57 ধারায়। 58 ধারায় জেনেছিলাম সর্বশেষ বিষয়, যেখানে বাদী বিবাদী দুই পক্ষের কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করেছেন, সেই স্বীকৃত বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই, যা আমরা ইতিমধ্যে জেনেছি 58 ধারা অনুযায়ী। তাহলে বিচারকের দৃষ্টিগোচরাধীন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই 56, বিচারক হইতে হলে আইন সম্পর্কে জানতে হবে 57। আর বিচারক, যিনি বিচারক তিনি তার নিকট যে বাদী বা বিবাদী পক্ষের ব্যক্তিগণ, বাদী বিবাদী কেউ যদি কোনো কিছু স্বীকার করেন, এই স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই। ইতিমধ্যে আমরা জানলাম 58 ধারা অনুযায়ী। আজকে আমরা জানবো 59 ধারায়। একটু ঠান্ডা মাথায় শুধু শুনবেন কি কি বলি। আমাদের তৃতীয় অধ্যায় পড়লাম হচ্ছে 56 থেকে 58 পর্যন্ত। চতুর্থ অধ্যায় হচ্ছে 59 ধারা এবং 60 ধারা, দুইটা ধারা মিলে চতুর্থ অধ্যায়, যার বিবেচ্য বিষয় হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। আমরা এই মৌখিক সাক্ষ্য সম্পর্কিত বিষয় যদি যাই, প্রথমে আমরা দেখতে পাবো প্রশ্ন। আগে প্রশ্নগুলো শুনেন। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ আলোচনা করুন। 59 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ আলোচনা করুন, যা আমরা দেখতে পাই 59 ধারায়। এছাড়া আমরা দেখব কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ করা যায়। আবার কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ করা যায় না। আমরা দেখব 59 দ্বারা প্রথম বিবেচ্য বিষয় হলো দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। কারো সম্পত্তি নিয়ে বিরোধ, সেই সম্পত্তি আপনি সারাদিন কান্নাকাটি করে যদি বলেন, তাহলে আদালত গ্রহণ করবে? অবশ্যই আপনাকে দলিল উপস্থাপন করতে হবে। তাহলে যেখানে দলিলের বিষয়বস্তু সম্পর্কে আপনার মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার সুযোগ নাই, তাহলে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে পারবেন, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে কোন কোন বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে, খেয়াল করবেন কিন্তু, মৌখিক সাক্ষ্য কোন কোন বিষয়ে আদালতে গ্রহণযোগ্য নয়, এটা একটা বিষয়। পাশাপাশি আমরা দেখব কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারেন।
দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন বা মৌখিক সাক্ষ্য দিতে পারবেন, দলিলের বিষয়বস্তুতে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এই বিষয়টা আমরা 59 ধারার দৃষ্টি দেখতে পাই। তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন পেয়েছি? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ আলোচনা করুন। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ আলোচনা করুন 59 ধারা। মৌখিক সাক্ষ্য দ্বারা কোন বিষয় প্রমাণ করা যায় না আলোচনা করুন। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় না। আর কোন বিষয় প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য যত বিষয় আছে সেই বিষয় প্রমাণ করা যায় 59 ধারা। বুঝা গেল? দেন আমরা চলে যাব 60 ধারায়। প্রশ্ন আসে, আপনারা 60 ধারা যখন পড়েন অনেকেই প্রশ্ন করতে পারে আপনাকে। প্রাথমিক স্টেজটা আগে জানি আমরা। প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে, পরোক্ষ সাক্ষ্য কাকে বলে, মুখ্য সাক্ষ্য কাকে বলে, গৌণ সাক্ষ্য কাকে বলে। যাকে প্রত্যক্ষ সাক্ষ্য বলা হয় তাকে মুখ্য সাক্ষ্য বলা হয়, যাকে পরোক্ষ সাক্ষ্য বলা হয় তাকে গৌণ সাক্ষ্য বলা হয়। অর্থাৎ প্রত্যক্ষ এর সমার্থক শব্দ মুখ্য, গৌণ এর সমার্থক শব্দ পরোক্ষ। বুঝা যাচ্ছে কিনা? এখন আমরা জানবো প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে, পরোক্ষ সাক্ষ্য কাকে বলে। প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে এ বিষয়ে যদি জানি তাহলে জেনে যাব মুখ্য সাক্ষ্য কাকে বলে, আর পরোক্ষ সাক্ষ্য কাকে বলে সেটা যদি জানি তাহলে আমরা জেনে যাব গৌণ সাক্ষ্য কাকে বলে। আপনি যে বিষয়টা নিজের এই দুই চোখ দ্বারা দেখছেন সে বিষয়ে আপনি প্রত্যক্ষ সাক্ষ্য দিতে পারবেন, আপনি একজন প্রত্যক্ষ সাক্ষী বলে বিবেচিত হবেন। আর যে বিষয়টা আপনি আপনার চোখে দেখেন নাই, নূর হোসেন ভাইয়ের চোখে দেখছেন, নূর হোসেন ভাইয়ের কাছে শুনছেন যে স্যার আমি নিজের চোখকে দেখছি ঘটনাটা ঘটছে, তাহলে আমি তো দেখি নাই, দেখছি কি নূর হোসেন ভাই। তাহলে আমি যে তার কাছ থেকে শুনে আমি যদি তার দেখা জিনিসটা আমি শুনছি আদালতের পরিভাষায় সেটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য। আর আমি যেটা নিজের চোখে দেখছি সে বিষয়ে আমি যদি মৌখিক সাক্ষ্য দিয়ে আদালতে গ্রহণযোগ্য হবে সেটাকে আইনের পরিভাষায় প্রত্যক্ষ সাক্ষ্য বলে বিবেচনা করা হয়। তাহলে আমরা প্রত্যক্ষ সাক্ষ্য বলতে বোঝানো হয়েছে নিজে যা দেখছেন, নিজে যা শুনছেন, নিজে যা অবজার্ভ করেছেন, রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন সেটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য। আর নিজে যেটা দেখেন নাই, নিজে যেটা শুনেন নাই, নিজে যেটা উপলব্ধি করেন নাই, অন্যের মাধ্যমে শুনেছেন সেটাকে পরোক্ষ সাক্ষ্য বলে বিবেচনা করা হয়ে থাকে। আমরা এখন 60 ধারা থেকে কি কি প্রশ্ন আসবে সেটা একটু আমরা জানবো। প্রথমে জানবো মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে আলোচনা করুন। উত্তর 60 ধারা। কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় আলোচনা করুন। উত্তর 60 ধারা। বিশেষজ্ঞগণ যে বিষয়ে মতামত দিয়েছেন সে বিষয়ে তার মতামত সম্পর্কে মৌখিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারা অনুযায়ী আলোচনা করুন, বা কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক হবে আলোচনা করুন 60 ধারা অনুযায়ী। এখন আমরা জানবো মৌখিক সাক্ষ্য কেন প্রত্যক্ষ হইতে হবে, অথবা কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় এই বিষয়ে আমরা জানবো। আমরা প্রথমে দেখতে পাই যে বিষয়ে আপনি নিজের চোখে দেখেছেন সে বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন, যে বিষয়ে আপনি নিজের কানে শুনেছেন সে বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। মানুষের ইন্দ্রিয় কয়টা? 5টা। দেখা এবং শোনা দুইটা ব্যতীত বাকি যত ইন্দ্রিয় আছে সকল ইন্দ্রিয় দিয়ে আপনি যা উপলব্ধি করতে পারেন, উপলব্ধি করেন, সে উপলব্ধিকৃত বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। এটা হচ্ছে তৃতীয় বিষয়। তাহলে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারেন ক্ষেত্র ধরবো আমরা 4টা। কয়টা? 4টা। প্রথম ক্ষেত্র হচ্ছে যে বিষয় আপনি দেখছেন সে বিষয়ে দিতে পারবেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে বিষয় আপনি শুনেছেন সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। তৃতীয় ক্ষেত্র হচ্ছে ইন্দ্রিয় দ্বারা যে বিষয় আপনি উপলব্ধি করেছেন, গন্ধ নিয়েছেন, শুনেছেন, সেটা বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। আর চতুর্থ ক্ষেত্র হচ্ছে বিশেষজ্ঞগণ যে বিষয়ে মতামত দিয়েছেন, যে বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছেন, সে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে তিনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে কয়টা বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়? 4টা বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। কয়টা বিষয়? 4টা বিষয় বা 4টি ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। প্রথম ক্ষেত্র হচ্ছে দেখা জিনিস, দ্বিতীয় ক্ষেত্র শোনা জিনিস, তৃতীয় ক্ষেত্র ইন্দ্রিয় দ্বারা অবজার্ভ করা জিনিস, এবং চতুর্থ ক্ষেত্র বিশেষজ্ঞের অভিমত, যে বিশেষজ্ঞ অভিমত দিয়েছেন তিনি মৌখিক সাক্ষ্য দিতে পারেন। বোঝা যাচ্ছে কিনা? না বুঝলে অবশ্যই বলতে হবে। তাহলে
দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে। কত ধারায় পড়ছি আমরা? 59 ধারায়। তাহলে দলিলের বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারতেছেন না নাকি? অথবা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ আলোচনা করুন, 59 ধারায়। আর এখন 60 ধারায় পড়লাম মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে, আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় আলোচনা করুন। বিশেষজ্ঞগণ যে বিষয়ে অভিমত দিয়েছেন সে অভিমত সম্পর্কে বিশেষজ্ঞ কোন বিধান মোতাবেক মৌখিক সাক্ষ্য দিতে পারেন আলোচনা করুন। বিধান কোনটা? 60 ধারা। তাহলে 59 60 হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। আপনারা ইতিমধ্যে যা পড়েছেন মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। মৌখিক সাক্ষ্য কাকে বলে কত ধারায় পড়েছেন? 3 ধারায়। আর মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ পড়লেন 60 ধারায়। কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিতে পারেন কত ধারায় পড়লেন? 60 ধারায়। সো আমরা 59 60 এবং 3 মৌখিক সাক্ষ্য কাকে বলে? 3 মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ বা দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন 59 ধারা। আর কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন আমরা দেখতে পাই 60 ধারায়। এই 60 ধারা থেকে আরো কি জানলাম? প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে, আর কি জানলাম? পরোক্ষ সাক্ষ্য কাকে বলে, আর কি জানলাম? মুখ্য সাক্ষ্য কাকে বলে, গৌণ সাক্ষ্য কাকে বলে। বিশেষজ্ঞগণ যে বিষয়ে অভিমত দিয়েছেন সে বিষয়ে তিনি মৌখিক সাক্ষ্য দিতে পারেন। এটা একটা এক্সট্রা বিধান যা আমরা দেখতে পাই 60 ধারায়। তাহলে 59 60। দেন আমরা চলে যাব 61 ধারায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কত ধারায় পড়েছেন? দালিলিক সাক্ষ্য 3 ধারায় পড়েছেন। দালিলিক সাক্ষ্য কত ধারা? 3 ধারা। এখন আমরা জানবো প্রশ্ন 61 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হচ্ছে দলিলের বিষয়বস্তু কত পদ্ধতি বা কয়টি পদ্ধতিতে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু কয়টি পদ্ধতিতে প্রমাণ করা যায়? দালিলিক সাক্ষ্য কত প্রকার? দালিলিক সাক্ষ্য কত প্রকার? দলিলের বিষয়বস্তু প্রমাণ সম্পর্কে আলোচনা করুন। তাহলে কথা একটা পার্ট পার্ট ভাঙিয়ে দিলাম। দলিলের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। দলিলের বিষয়বস্তু সম্পর্কে খেয়াল করবেন কিন্তু কয়টা পদ্ধতিতে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়? প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় আমরা 61 ধারা দৃষ্টে বা পর্যালোচনায় জানতে পারি। তাহলে দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে, মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। কত ধারায় বলছে? 61 ধারায় বলছে। তাহলে আপনাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে দলিলের বিষয়বস্তু প্রমাণ সম্পর্কে আলোচনা করুন, 61 ধারায় কয়টা পদ্ধতিতে প্রমাণ করবেন? মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা, দুইটা পদ্ধতিতে প্রমাণ করবেন। এছাড়া আমরা দেখব মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে, সেটা আমরা দেখতে পাই 62 ধারায়। কত? 62। আর এই প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে যদি আমরা দেখতে পাই, প্রাথমিক সাক্ষ্য কাকে বলে 62, মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে 63 ধারায় বর্ণিত আছে। তাহলে আমরা এখন জানবো প্রাথমিক সাক্ষ্য কাকে বলে। ঝামেলা দরকার নাই, একদম ঠান্ডা মাথায় সাধারণ ভাষায় জানবেন। প্রত্যেকটা দলিলের মূল দলিলকেই প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচনা করা হয়। মূল দলিলকেই প্রাথমিক সাক্ষ্য। দেখেন, প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিলটি আদালতে পরিদর্শনের জন্য দাখিল করাকেই প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। তাহলে প্রাথমিক সাক্ষ্য কি? মূল দলিলটি প্রাথমিক সাক্ষ্য। মূল দলিলকে প্রাথমিক সাক্ষ্য বলে অভিহিত করা হয়। আবার দেখেন সম্পত্তি, ঢাকা শহরে এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 4 জন 5 জন 6 জন নিয়ে একসাথে জমি কিনে। সম্পত্তি একটা, বিক্রি করছে একজনে, কিন্তু সেই সম্পত্তিটা কিনছে 7 জনে। 7 জনের নামে আলাদা আলাদা দলিল হয় না? 7 জন দলিলের প্রত্যেকটা এই দলিলের কপি পায় না? কোত্থেকে পায়? দলিল রেজিস্ট্রি অফিস থেকে পায়, তাই নাকি? তাহলে 5টা খণ্ডে যদি কোনো দলিল বিভক্ত হয়ে থাকে, সেই খণ্ড সমূহ আমরা দেখতে পাবো প্রত্যেকটা খণ্ডের যে দলিল, সেই দলিলটা আদালতে প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। আপনাকে যদিও দলিল একটা হয়েছে, কিন্তু দলিল লেখক সেটাকে অনুলিপি, যেটা যে দলিল লেখকেরা দলিলের নকল দেয়, এই নকলটাও আদালতে বা আইনের পরিভাষায় প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হয়। কি হবে? প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। কত ধারায়? 62 ধারায়। তাহলে মূল দলিলটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। কত ধারা অনুযায়ী? 62 ধারা অনুযায়ী।
দেন আমরা দেখতে পাই 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে। আমরা দেখব মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে। প্রথমে দেখতে পাই জাবেদা নকল। কি হবে? জাবেদা নকল, অথবা নকলের প্রতিলিপি, অথবা মূল দলিলের প্রতিলিপি, অথবা যিনি কোনো দলিল সম্পর্কে স্পষ্টত জ্ঞাত অবগত আছেন তার ওই দলিল সম্পর্কে মৌলিক বিবরণ আদালতে মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। তাহলে মানুষের মুখের কথাটাও যে মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হয় সেটাকে আমরা ইতিপূর্বে জেনেছি কিনা? যদি জানি ইটস বেটার ফর ইউ, যদি না জানি তাহলে আজকের মাধ্যমে আমরা জেনে যাব। কোন ব্যক্তি যদি কোন দলিল সম্পর্কে মৌলিক বিবরণ দেয় তার সে মৌলিক বিবরণটাও আইনের পরিভাষায় মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। বুঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা 63 ধারা থেকে কি কি জানলাম? মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে, মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে, কোন কোন কাগজ বা কোন কোন বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। এছাড়া একদম স্পেসিফিকলি যদি আমরা জানি সাক্ষ্য আইনের কোন বিধান মোতাবেক, সাক্ষ্য আইনের কোন বিধান মোতাবেক দলিল সম্পর্কে মৌলিক বিবরণ আদালতে গ্রহণযোগ্য বা আদালতে প্রাসঙ্গিক হবে, অথবা কোন দলিল সম্পর্কে মৌলিক বিবরণ কখন মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে, যা আমরা 63 ধারার দৃষ্টি দেখতে পাই। তাহলে 63 ধারায় আমরা কয়টা বিষয় জেনেছি? জাবেদা নকল, নকলের অনুলিপি, মূল দলিলের অনুলিপি, যিনি কোনো দলিল সম্পর্কে স্পষ্টত অবগত আছেন তার মৌলিক বিবরণ, মৌখিক বিবরণ আইনের পরিভাষায় মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত 63 ধারা অনুযায়ী। তাহলে আমরা একটু পিছনে যাব, আবারও পিছনে যান। 59 ধারায় কি পেয়েছি? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, যা আমরা দেখতে পাই 59 ধারায়। 60 ধারায় জেনেছি কয়টা ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিতে পারেন। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে, আলোচনা করুন। যে সম্পর্কে আমরা ইতিমধ্যে বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন, সে বিষয়ে বিশেষজ্ঞগণের মতামত মৌখিক সাক্ষ্য রূপে আদালতে প্রাসঙ্গিক হবে কোন বিধান মোতাবেক। তাহলে আমরা দেখতে পেয়েছি দেখা জিনিস, জানা জিনিস, খেয়াল করবেন কিন্তু যে বিষয় আপনি দেখেছেন, যে বিষয় আপনি শুনেছেন, যে বিষয় আপনি পঞ্চেন্দ্র দ্বারা অবজার্ভ করেছেন সে সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। বিশেষজ্ঞ যে বিষয়ে মতামত দিয়েছেন সেই বিশেষজ্ঞ সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারেন। 60 ধারা কত অধ্যায়ের বিষয় সেটা? 4র্থ অধ্যায়ের বিষয়। 59, 60। আর পঞ্চম অধ্যায় আমরা এতক্ষণ পড়লাম 61 থেকে একদম 90 ধারা পর্যন্ত। এই 90 ধারার মধ্যে এই দালিলিক সাক্ষ্য সম্পর্কিত বিষয়ে পার্ট হচ্ছে 2টা। পার্ট কয়টা? 2টা। প্রথম পার্ট হচ্ছে দালিলিক সাক্ষ্য সম্পর্কিত 61 থেকে 78 পর্যন্ত, 61 থেকে 78 পর্যন্ত। আর 79 থেকে 90 ধারা পর্যন্ত দলিল সম্পর্কে অনুমান সম্পর্কিত অংশ। তাহলে পঞ্চম অধ্যায়ের পার্ট কয়টা? পঞ্চম অধ্যায়ের অংশ কয়টা? 2টা অংশ। প্রথম অংশ কত থেকে কত ধারা? প্রথম অংশ হচ্ছে 61 থেকে 78 ধারা পর্যন্ত, আর দ্বিতীয় অংশ হচ্ছে 79 থেকে 90 ধারা পর্যন্ত। তাহলে হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। দেন আমরা দেখতে পাবো 64 ধারায় চলে যাবো আমরা। কত ধারায় যাব? 64 ধারায়। এই 64 ধারা যদি আমরা যাই, 64 ধারার দৃষ্টি দেখতে পাই দলিল অবশ্যই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। দলিল অবশ্যই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। আমরা যত কথাই বলি না কেন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না, দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না। দলিল অবশ্যই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। কত ধারায় বলা আছে? 64 ধারায়। দেখেন, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন। 64 ধারা থেকে কেমন প্রশ্ন আসতে পারে? প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন। কত ধারা হবে? 64 ধারায়। অবশ্যই আমরা ইতিমধ্যে দেখেছি যে দলিল সম্পর্কে অবশ্যই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে।
64 ধারার বিবেচ্য বিষয়। যদিও 61 ধারায় জেনেছি মাধ্যমিক সাক্ষ্য এবং প্রাথমিক সাক্ষ্য দুই সাক্ষ্য দ্বারাই আমরা দলিল প্রমাণ করতে পারি, কিন্তু 64 ধারায় স্পেসিফিকলি বলে দেওয়া আছে দলিল অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করতে হবে। তাহলে আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন, কত দ্বারা আসবে? শুধুমাত্র 64 দ্বারা আসবে। এক্ষেত্রে আবার 61 দ্বারা তুলে দেওয়ার কোনো সুযোগ নাই। সর্বশেষ বিষয় আমরা দেখব, আপনাদের পরে একটু বেশি হয়ে যাচ্ছে, তথাপি একটু আমি চেষ্টা করতেছি ফার্স্ট আপনাদের মাথায় একটু ঢুকিয়ে দেওয়া। আমি যতটুকু বলি প্রথমে একটু বলার, দেন আমরা আবারও আগামী ক্লাসে আবারও আলোচনায় যাব, তাহলে যেন আপনাদের মাথায় একটু থাকে। আমরা দেখবো 65 ধারায়, আপনারা বইয়ের দিকে তাকানোর দরকার নাই, আমার কথাগুলো একটু শুনেন শুধু। বলেছি 64 ধারায় প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, তাহলে দলিল অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, তাই না? প্রমাণ করার বিধান রয়েছে বা প্রমাণ করার জন্য বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আমরা 65 ধারায় দেখতে পাই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে সুনির্দিষ্ট ক্ষেত্রে। সুনির্দিষ্ট ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আমরা এই সুনির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে 5টা ক্ষেত্র একদম স্পেসিফিকলি মনে রাখবো। কি কি ক্ষেত্র? সহজ ভাষা, একদম সহজ কিছু জিনিস, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আমরা দেখব যে দলিলটা আপনার কাছে নাই, যে দলিল আপনি ধরেন আপনার দাদা যেই সম্পত্তি কিনেছে, আগে বায়া দলিল সংগ্রহ করার কোনো বিধান ছিল না। দ্যাটস ওয়াই বায়া দলিল মানে বুঝেন কিনা, আমার দাদা যার কাছ থেকে কিনেছে, তিনি যার কাছ থেকে কিনেছে, তৃতীয় পক্ষের যে দলিল, সেই দলিল গুলো আগে সংগ্রহ করতো না। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই সে দলিল নিয়ে ক্রয় করার বিধান রয়েছে। সেজন্য মূল দলিলটি যদি আপনার কাছে না থাকে, সে বিষয়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। মূল দলিল আপনার কাছে না থাকলে সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, যা 65 প্রথম কথা। তাহলে যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় আলোচনা করা হলো। এখান থেকে প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় আলোচনা করুন। 65 ধারার দৃষ্টি আমরা দেখতে পাই যে দলিলের মূল কপি আপনার কাছে নাই, সে বিষয়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিল হারিয়ে গেছে সে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিল পুড়ে গেছে সে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিল সহজে স্থানান্তরযোগ্য নয় সে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিল 74 ধারানো যে সরকারি দলিল, সে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিলের নকল আদালতে সাক্ষ্যরূপে ব্যবহারযোগ্য, সে বিষয়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। আর সর্বশেষ বিষয় আমরা দেখতে পাই যিনি কোনো দলিল সম্পর্কে স্পষ্টত পারদর্শী, তার সাক্ষ্য তিনি সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এত বেশি ঝামেলাতে যদি না যাই, কয়টা বিষয় জানলাম? মূল দলিলটি যদি আপনার কাছে না থাকে সে বিষয়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যে দলিল হারিয়ে গেছে সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিবেন। যে দলিল পুড়ে গেছে সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিবেন। যে দলিল স্থানান্তরযোগ্য নয় সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিবেন। যে দলিল সরকারি দলিল সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিবেন। যে দলিল নকলটাই আদালতে মাধ্যমিক সাক্ষ্য রূপে ব্যবহার করা যায় সে বিষয়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন। কত ধারায় পড়ছি? 65 ধারায়। একটু সর্বশেষ বিষয় আমরা জানবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নতুন নতুন সংযোজন হয়েছে, দ্বারা এই 65-র সাথে 65-র ক ধারাটা নতুন সংযোজিত হয়েছে, খ ধারা সংযোজিত হয়েছে। শুধু জেনে রাখেন 65-র ক 65-র খ আগামী ক্লাসে আমরা জানবো। তাহলে আমরা আজকে অনেকগুলো বিষয় জেনেছি। আপনাদের বিবেচ্য বিষয় হচ্ছে প্রথম 59 ধারায় মৌখিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। এক্ষেত্রে কি মৌখিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাবে না? দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারেন। কত ধারায়? 59 ধারায়। আর 60 ধারায় পড়েছেন যে ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন আপনি যা নিজের চোখে দেখেছেন, আপনি যা নিজের কানে শুনেছেন, আপনি যা ইন্দ্রিয় দ্বারা অবজার্ভ করেছেন, আর বিশেষজ্ঞ যে বিষয়ে মতামত দিয়েছেন, এই সকল বিষয়ে বিশেষজ্ঞ সহ যা আপনি দেখেছেন, যা আপনি শুনেছেন, যা আপনি অবগত হয়েছেন, সে বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে 60 ধারা অনুযায়ী। 61 ধারা আমরা কি পেয়েছি? দলিলের
বিষয়বস্তু প্রমাণ করা যায় দুইটা পদ্ধতিতে, মাধ্যমিক সাক্ষ্য এবং প্রাথমিক সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে আমরা কত ধারায় পেয়েছি? 62 ধারায় পেয়েছি। মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে আমরা কত ধারায় পেয়েছি? 63 ধারায় পেয়েছি। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে আমরা দেখি সূত্র করে কি জেনেছি? মূল দলিলটাই প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। এছাড়া কোন দলিল যদি কোনো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে রচিত হয়, সে খণ্ড খণ্ড বিভক্ত দলিল সমূহ প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে 62 ধারা অনুযায়ী। আর 63 ধারা আমরা দেখতে পাই মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে? জাবেদা নকলকে মাধ্যমিক সাক্ষ্য বলে। জাবেদা নকলের অনুলিপি তাকে মাধ্যমিক সাক্ষ্য বলে। মূল দলিলের অনুলিপিকে মাধ্যমিক সাক্ষ্য বলে। যদি কোনো ব্যক্তি দলিল সম্পর্কে স্পষ্টত অবগত থাকেন, তার মৌলিক বিবরণ সেটা আদালতে মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচিত হবে 63 ধারা অনুযায়ী। প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, অবশ্যই মূল দলিল দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আলোচনা করুন 64 ধারা। অবশ্যই দলিল প্রমাণ করার জন্য প্রাথমিক সাক্ষ্য রূপেই মূল দলিলটি উপস্থাপন করতে হবে, যার বাধ্যবাধকতা বলা আছে 64 ধারা অনুযায়ী। আর 65 ধারা আমরা পড়েছি যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন। প্রথম ক্ষেত্র কি? যে দলিলের মূল কপি আমার কাছে নাই, সে বিষয়ে আমি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। যে দলিল পুড়ে গেছে সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। যে দলিল হারিয়ে গেছে সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। যে দলিলটা স্থানান্তর যোগ্য নয়, বড়, সেই বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। যে দলিলটা সরকারি দলিল সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। যে দলিলের নকলটাও আদালতে গ্রহণযোগ্য সে বিষয়ে আমি মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।